রবিবারের পড়ন্ত নিঝুম অলস বিকেল। আমি খাওয়া দাওয়ার পর আরাম কেদারায় চোখ বুজে ঝিমুচ্ছিলাম। এমন সময় দরজায় কড়া নড়তেই একেবারে ভূত দেখার মতো চমকে উঠলাম। বুঝলাম আমার ঝিমুনিটা ভাত ঘুমে পরিণত হতে যাচ্ছিল। ঠিক তখনই এই কড়াঘাত। টেবিলের ওপরে রাখা চশমাটা নাকের উপরে বসিয়ে আলিস্যি ছাড়তে ছাড়তে গিয়ে দরজাটা খুলে দেখলাম ডাক পিয়ন নিজের ঝোলার থেকে এক তাড়া খাম বের করে তার ভেতর থেকে আমার চিঠিটা খুঁজে বের করবার চেষ্টা করছে। অবশেষে নির্দিষ্ট খামটি হাতে নিয়ে অন্যগুলি ঝোলায় পুড়ে রেখে হাসি মুখে সে বললে, বিভূতি দাদা, তোমার এই চিঠিখানি এসেছে কালকের বক্সে। বৃষ্টি বাদলার জন্য এদিকে আসতে পারিনি। এই নাও, এই নাও। বলে আমার বহু পরিচিত পিয়ন হরনাথ মণ্ডল খামটি আমার হাতে দিয়ে রিসিপ্ট শিটে সই করিয়ে নিয়ে চলে গেল। খামের ওপর কম্পিত হস্তে আমার নাম ও ঠিকানা লেখা রয়েছে দেখে প্রথমে অনুমান করেছিলাম পত্র প্রেরকের বয়স হয়তো 70 পেরিয়েছে। কিন্তু চিঠিটি খাম থেকে বের করা মাত্রই আশ্চর্য হলাম সেটিতে আমাদের বহু পুরনো বন্ধু অশ্বিনীর পরিচয় পেয়ে। আলোচিত বিষয়বস্তু খুব বেশি বড় নয়, তবে যেটুকু লেখা আছে তা বড়ই রহস্যজনক। সেখানে জানানো হয়েছে, আশা করি তুমিও কিশোরী ভালো আছো। বহুবার তোমাদের আমার বাড়িতে এসে ঘুরে যেতে বলেছি, কিন্তু তোমরা কর্মব্যস্ততার দোহাই দিয়ে আসোনি কোনো বাড়ি। তবে এবার যদি তোমরা একবারের জন্য না আসো তাহলে হয়তো এই বন্ধুটিকে আর দেখতে পাবে না। মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে আমার এখানে প্রতিনিয়ত। হয়তো ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। পুলিশে ইতিমধ্যে বার দুয়েক হাজতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তাদের জেরায় জেরায় আমি কাহিল। এদিকে এখানে থেকে যে পালিয়ে যাব তার উপায় নেই। আমায় ফাঁসানো হচ্ছে বিভূতি। যে ঘটনা ঘটছে তাকে অলৌকিক বললে ভুল হবে। ইহজগতের কোনো প্রাণীর পক্ষে তা ঘটানো সম্ভব নয়। বাকি কি করে এত কিছু গুছিয়ে লিখবো বুঝতে পারছি না। মনের ভাব ও পরিস্থিতি লিখে বোঝানো কঠিন। শেষ অনুরোধ এটাই যে যেভাবেই হোক তারানাথকে সঙ্গে করে নিয়ে এসো এখানে। আশা করি আমার অনুরোধটা উনি বুঝবেন। এতে তোমার শুভাকাঙ্ক্ষী অশ্বিনী মিশ্র। চিঠিটা পড়ে প্রথমেই মাথাটা আমার তালগোল পাকিয়ে গেল। অশ্বিনীর বিপদের ব্যাপারে বিশ্লেষণ করবার আগে মস্তিষ্কে স্থান করে নিল তার বাসস্থানের দূরত্বের ব্যাপারটা। অশ্বিনী থাকে বেনারসের এক পাহাড়ি গ্রামে, যে জায়গার নাম লামহি। সেখানে পৌঁছানো কি যাই তাই ব্যাপার নাকি? মনের ভেতরটা অস্থির করতে শুরু করলো বিস্তর। ভাবনা চিন্তার কুলকিনারা না পেয়ে ছুটলাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। তাকে যথাস্থানে পাওয়া গেল ঠিকই, তবে সমস্তটা শুনে তার অবস্থাও হলো কিংকর্তব্য বিমূঢ়। সে কেবল এটুকু বলল, দেখো, আমি লামহি গ্রামে পৌঁছানোর উপায় জেনে নিতে পারবো আমাদের মেসের রামেশ্বরের কাছ থেকে। তার পৈতৃক ভিটা তো ওই বেনারসেই। তাছাড়া টাকা পয়সার কথা যদি চিন্তা করো তাতেও মোটামুটি অসুবিধা এখন আমার নেই, কারণ কিছু বাড়তি অর্থপ্রাপ্তি ঘটেছে সপ্তাহখানেক আগে। কিন্তু পুলিশের ব্যাপার যেহেতু বলছে, তার উপর তারানাথকে সঙ্গে নিয়ে যাওয়ার আর্জি, সমস্ত ব্যাপারটা কেমন ঘোলাটে না? কি করা যায় বলো তো? দেখো, অশ্বিনী যেমন মানুষ তাতে করে এই ব্যাপারে আমি নিশ্চিত যে সে ভীষণ সংকটে না পড়লে এত দূরের থেকে আমাদের তার করবে না। আগে একবার তারানাথের কাছে গিয়ে ব্যাপারটা জানাই, দেখি ওনার এই বিষয়ে কি বক্তব্য। সেটাই করা যাক। দাঁড়াও, আমি পাঞ্জাবিটা বদলে আসি। কিশোরী পোশাক বদলে ফিরে এলে আমরা পা বাড়ালাম মঠ লেনের উদ্দেশ্যে। আষাঢ় শেষ হয়ে শ্রাবণের প্রথম ভাগে আকাশের রং সর্বদাই ঘোলাটে হয়ে থাকে, কাজেই ছাতা জিনিসটা সে সময় হাতছাড়া করলে চলে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অশ্বিনীর চিঠির কৌতূহল আমাদের চিন্তা ভাবনাকে এমনভাবেই আশ্রয় করে নিয়েছিল যে ঝিরঝিরি বৃষ্টি শুরু হতেই খেয়াল করলাম আমরা দুজন কেউই ছাতা সঙ্গে করে বের হইনি। কাজেই একটা বন্ধ দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে পড়তে হলো দুজনকেই। কিশোরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে বাড়তি অর্থপ্রাপ্তির কথা বলছিলে তা কিভাবে হলো? লটারি ফটারি জিতেছ নাকি? না না, আমার এক দুঃসম্পর্কে জ্যাঠামশাই মারা গেছে। সে জ্যাঠামশাই নিজের বলতে কেউ নেই। এদিকে বসত ভিটে সহ বেশ কয়েক কাটা সম্পত্তির মালিক ছিলেন সে। মৃত্যুর আগেই আমার তার স্থাবর অস্থাবর সম্পত্তির ওয়ারিশ করে রেখে গেছেন। জায়গাটা অনেক দূর। নদিয়া রানাঘাট স্টেশনের পর কালীনারায়ণপুর হল্ট আছে।
সে জায়গায় নেমে আরো অনেক ভেতরে যেতে হয়। যাই হোক, কতদূর গিয়ে তো আর জায়গা দেখাশোনা করা সম্ভব নয়। এই যা দাম পেয়েছি তাতেই বিক্রি করে দিয়ে এসেছি জমিটুকু। সে কারণেই বললাম, এই মুহূর্তে অশ্বিনীর পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদের তিনজনকেই ছুটতে হয়, আমি আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারবো। পরে তুমি যতটা পারবে আমায় না হয় দিও। বেশ, তাই হবে। কই দাও দেখি একটা সিগারেট ধরাই। দুটি কাঁচি সিগারেট শেষ করতে করতে বৃষ্টিটা ধরে এলো। আমরা পুনরায় হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে দেখি তিনি দাওয়ায় বসে তালপাতার পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন। অন্য হাতে নারকেলের মালা দিয়ে তৈরি তার অনিবার্য সঙ্গী সেই জ্বলন্ত হুকোটি। আমাদের দেখার পর ওনার অভিব্যক্তি এমনই হলো যে তিনি যেন একেবারে নিশ্চিত ছিলেন আমি ও কিশোরী এখনই তার সম্মুখে এসে উপস্থিত হব। কাঁচা পাকা দাড়ির ফাঁকে একটা সূক্ষ্ম রহস্য মিশ্রিত হাসির রেখা ফুটিয়ে তুলে তিনি বললেন, এই তো তোমরা আসছো দেখে বৃষ্টিটা একটু থামিয়ে দিলাম। প্রকৃতির বড় মাপের এই শক্তিগুলিকে নিয়ে টানা হ্যাচড়া করাটা উচিত নয়। তবুও মাঝে মাঝে যখন বুঝতে পারি যে তোমরা মটলেনের দিকে আসছো, সেই সময় কখনো কখনো আগমতন্ত্রের প্রয়োগ করে ক্ষমতাগুলিকে ঝালিয়ে নিয়ে আর কি। একভাবে সগৌরবের কথাগুলি বলে যাওয়ার পরপরই তারানাথের চোখ দুটি ধীরে ধীরে ছোট হয়ে এলো। পরক্ষণেই ভ্রুকুটি করে বললে, কি ব্যাপার, তোমাদের দুজনের চেহারার অবস্থা এমন কেন? কিছু হয়েছে নাকি? আমি পকেট থেকে অশ্বিনীর চিঠিটা বের করে তারানাথের হাতে দিলাম। সে হুঁকো এবং পাখাটি পাশে নামিয়ে রেখে কাগজটি চোখের সামনে ধরল। চিঠি পড়ার পর তারানাথ উদ্দেশ্যহীনভাবে ওপরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, ব্যাপার খুব ভালো বুঝছি না হে। মুশকিলটা হলো অশ্বিনী থাকে বহু দূরে। আশেপাশে হলে দুম করে একবার দেখে আসা যেত। সে যত দূরেই হোক না কেন, এমন তো নয় যে সেখানে পৌঁছানোর পথ নেই। চলুন না ঠাকুরমশাই, অশ্বিনী এত পুরনো বন্ধু আমাদের, সেই তো আমাকে আপনার কাছে নিয়ে এসেছিল। তারপর আমি নিয়ে এলাম বিভূতিকে। ওকে তো আপনি ভালোভাবেই চেনেন। বিষয় নিশ্চিতভাবে খুব গম্ভীর, নইলে এত দূর থেকে আমাদের ডাকবার ব্যাপারটা তার মাথায় আসবার কথা নয়। তারানাথ কিশোরীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তার মুখে চিন্তা ও সংকোচের ভাঁজগুলো জলজল করে ভেসে উঠছে। এমন সময় আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কোনোভাবে দেখতে পারেন না যে সেখানে আসলে কি ঘটছে বা অশ্বিনী কোন ধরনের বিপদে পড়েছে? তারানাথ না বাচক মাথা নেড়ে খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, নির্দিষ্ট ব্যক্তিকে চোখের সামনে দেখতে পেলে মঙ্গল অমঙ্গলের কিছুটা আঁচ করতে পারা যায়। তবে এত দূরের থেকে তা যদি সম্ভব হতো, তাহলে কি আমি আমার মা বাবাকে হারাতাম অকালেই? তাদের দুজনের ক্ষেত্রেই আমি বুঝতেও পারিনি যে বাড়িতে তারা মৃত্যুশয্যায় শায়িত রয়েছে। যখন যেভাবেই জানতে পেরে বাড়িতে গিয়ে পৌঁছেছি, তখন অনেক দেরি হয়ে গেছে। যমদূতের সমন ততদিনে চলে এসেছে যে যাই করা হোক না কেন তাদের আর পৃথিবীতে আটকে রাখা যাবে না। তাই অশ্বিনীর বিপদটা আসলে কি তা বেনারসে না গেলে জানা যাবে না। আমার কাছে যতটা যা আছে আমি দিচ্ছি, বাকিটা যদি তোমরা দেখে নিতে পারো তবে। ওই সব নিয়ে আপনাকে ভাবতে হবে না ঠাকুরমশাই। আমরা কালকে ট্রেনে বেরোচ্ছি, সেখানে এটুকু নিশ্চিন্ত থাকুন। আমি মেসে গিয়ে রামেশ্বরের কাছ থেকে সমস্তটা জেনে নিচ্ছি। আশা করি ও সব রকমভাবে সাহায্য করতে পারবে। আজকের মধ্যে আমরা তৈরি হয়ে নিচ্ছি ঠাকুরমশাই। সন্ধ্যায় আমি একবার এসে আপনাকে ট্রেনের টাইমটা জানিয়ে দিয়ে যাব, কেমন? আমি ও কিশোরী পরম উত্তেজনা ও রোমাঞ্চ নিয়ে ফিরে এলাম যার যার বাসস্থানে। এর আগে আমি একবার উত্তরপ্রদেশের এক সদর অঞ্চলে কোম্পানির কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানের থেকে বেনারসের দূরত্ব ছিল মাত্র 8 কিলোমিটার। তবুও কর্মব্যস্ততার কারণে কলকাতায় ফিরে আসবার তাড়াহুড়োয় সেখানে আর যেতে পারিনি। ঘুরে ফিরে সেই নিয়তেই এমন নিষ্ঠুরভাবে প্রসন্ন হবে ভাবতেই পারিনি। বেনারসে ভ্রমণের আনন্দ তো বহু দূরের কথা। অশ্বিনীর চিন্তায় চিন্তায় তখন মনের ভেতরটা মর্মাহত সকলেরই। সেদিন বিকেল বেলার দিকেই কিশোরী জানিয়ে দিয়ে গেল যে পরদিন রাত 8:30 ট্রেনে আমরা বেরিয়ে পড়ব হাওড়া স্টেশন থেকে। সেটি বেনারস জংশনে গিয়ে পৌঁছাবে এক রাত অতিক্রম করে বেলা 11টার সময়।
সে এটাও জানিয়ে গেল যে তারানাথকে খবর দেওয়ার পরেই সে আমার বাড়িতে এসেছে। ওই রাতটায় ঠিকঠাক ঘুম হলো না আমার। যতবারই তন্দ্রা কেটেছে ততবারই চোখের সামনে হাত ঘড়িটা তুলে নিয়ে সময় দেখেছি। অবশেষে যে কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষা ছিল তা দ্বারস্থ হলো। কিশোরী ও তারানাথ একেবারে তৈরি হয়ে উপস্থিত হলো আমার বাড়ির সম্মুখে। বিকেল তখন 4টে। তারপর তিনজনেই নির্দিষ্ট সময়ের ঘন্টা দুয়েক আগে স্টেশনে পৌঁছে অপেক্ষারত হলাম আমাদের বাহনটির জন্য। রাত ঠিক 8:30-এর সময়ই আমাদের ট্রেনটি গদাই লস্করি চালে সাইরেন বাজিয়ে স্টেশন ত্যাগ করল। তারানাথ 2 হাত কপালের কাছে নিয়ে বলল, জয় বাবা বিশ্বনাথ। আমরাও তার দেখা দেখি মনে মনে বিশ্বনাথের নাম স্মরণ করলাম। ট্রেন চলাকালীন 2 প্রস্ত সিঙ্গারা আর 12-6 চায়ের সেবন করা পর্যন্ত নিজেদের মধ্যে সাধারণ কিছু কথোপকথন চলছিল। ধীরে ধীরে রাত গড়াতেই যে যার সিটের উপরে লম্বা হলাম। গতরাতের ঘুমের ঘাটতিটা দুলীয়মান ট্রেনে পূরণ করে নিতে চাইল অবচেতন মন, এবং সেই কারণেই হয়তো গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম আমি। হঠাৎ শরীরে মুহুর্মুহু ঝাঁকুনির অনুভূতিতে ঘুম ভাঙল। চোখ খুলে দেখলাম তারানাথ আমায় ডাকছে। ট্রেন ছুটে চলেছে রুদ্ধশ্বাসে। কামরার ভেতরের আলোটা মাঝে মাঝে স্নিগ্ধ হচ্ছে, আবার জলজলে হয়ে উঠছে। তারানাথ আমায় তার পিছু করতে বলে দরজার দিকে চলে গেল। আমি একবার ঘুমন্ত কিশোরীকে জরিপ করে তার পিছু নিলাম। দুর্বার গতিতে ছুটে চলেছে বেনারসগামী ট্রেনটি। অন্ধকারে মোড়া প্রান্তরের মাঝে মাঝে ছুটন্ত আলোকবিন্দুগুলি কেবল সজীবতার অস্তিত্ব রেখে যাচ্ছে সুযোগ পেলেই। খোলা দরজার সম্মুখে এসে তারানাথ বলল, আকাশের দিকে চেয়ে দেখো বিভূতি। তারানাথের কথা শুনে তার দৃষ্টি অনুসরণ করলাম এবং সেদিকে তাকানো মাত্রই দেখলাম একটি আশ্চর্য নীল তারা হঠাৎ অনন্তের কোনো এক জায়গার থেকে উৎপন্ন হয়ে বিদ্যুতের গতিতে ছুটে গেল আমাদের ট্রেনের গতিপথের দিকে। কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই সেই আলোক স্ফুলিঙ্গ অদৃশ্য হলো অন্ধকারের করাল গ্রাসে। আমি উদ্বিগ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকাতে সে বললে, ব্যাপারটা কিশোরীকে দেখালে হাজারো প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হতো আমায়। তোমায় দেখালাম কারণ তুমি এমন ঘটনার সম্মুখীন আগেও হয়েছ। যখন তুমি সিমডেগায় যাচ্ছিলে তখন ঠিক এমনই এক ছুটন্ত তারা খসা চলন্ত ট্রেনের জানলা থেকে দেখেছিলে, মনে পড়ে? আমার মনে পড়ে গেল সে দিনের কথাটা। তারানাথ একদম সঠিক কথা বলেছে। ঠিক এমনই একটা ঘটনার আমি সেবার সাক্ষী হয়েছিলাম। কৌতূহলী দৃষ্টিতে তারানাথের দিকে তাকাতেই সে মৃদু হেসে প্রশ্ন করল, সিমডেগায় পৌঁছে পাসাং মারার ঘটনায় একজনের সঙ্গে তোমার দেখা হয়েছিল, মনে আছে তো? আমার পায়ের তলাটা ঈষৎ কেঁপে উঠল বলে মনে হলো। তাহলে কি ওই ব্যক্তির আগমনের পূর্বাভাস হিসেবে আমি সেবার এই দৃশ্য দেখেছিলাম? আর এবারও যখন একই দৃশ্য তারানাথ আমায় দেখালো, তাহলে কি এখানে গিয়েও আমরা তার দেখা পাব? তারানাথ উত্তরের অপেক্ষায় আছে দেখে বললাম, হ্যাঁ মনে আছে ঠাকুরমশাই, অমর জীবনকে সেখানে দেখেছিলাম, এবং আমি না শুধু, আমরা সবাই দেখেছিলাম। আমার কোম্পানির দলের সকলেই তাকে দেখেছে। কিন্তু এই নীল উল্কা ছুটে যাওয়ার সঙ্গে অমর জীবনের সম্পর্ক কিভাবে হয়? সে কথার উত্তর তো আমিও স্পষ্ট জানি না, তবে যুক্তিহীন দৈবিক জগতের দিকে যদি তাকাও বা বিশ্লেষণ করো তবে সেখানে দেখতে পাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়তে যা অনুভব হয় না এমন অনেক অলৌকিক জিনিস পৃথিবীতে রয়েছে, যার খুব সীমিত অংশই আমরা জানি। অমর জীবন আমাদের চিন্তা ভাবনা বা জ্ঞান বুদ্ধির বাইরে। আমরা কেবল তার উপস্থিতির উপলব্ধি করতে পারি, আর সেটাই আমাদের কাছে ভাগ্যের বিষয়। তারানাথের কথা শেষ হতেই বুঝতে পারলাম ট্রেনটি কোনো স্টেশন সংলগ্ন অঞ্চলে এসে পড়েছে। ধীরে ধীরে তার গতি মন্থর হয়ে যাচ্ছে। আমরা দুজনেই পুনরায় নিজ নিজ আসনে গিয়ে বসে পড়লাম। কিশোরী তখনও অঘোরে ঘুমোচ্ছে। মিনিট খানিক ঘুরতে না ঘুরতেই আমার ধারণায় সঠিক হলো। যে স্টেশনে এসে দৈত্যাকার বাহনটি দাঁড়িয়ে পড়ল তার নাম হাজারিবাগ। খুব বড় স্টেশন না হলেও
মাঝরাতের বেলাতেও কম বেশি লোক সমাগম রয়েছে স্টেশনে। আমার জানলা সোজাসুজি স্টেশন চত্বরের এক বেঞ্চির ওপরে হ্যারিকেন জেলে বসে রয়েছে একজন হতবৃদ্ধ ব্যক্তি। তার দুই পাশে কুণ্ডুলি মেরে পড়ে রয়েছে দুটি কুকুর। মানুষজনের পদশব্দ শুনে প্রাণী দুটি মাঝে মাঝে মাথা তুলে চারিদিকে দেখছে অলস চোখে। মিনিট 5 বিশ্রামের পর আবার আর্তনাদ করে ট্রেনটি স্টেশন চত্বর ছাড়ল এবং একই সঙ্গে ওই ঝাঁকুনিতে কিশোরী চোখ ডলতে ডলতে উঠে বসল। বলল, কি ভাইয়া, সারা রাত বসে বসে স্টেশন গুনছো নাকি? উত্তরটা দিল তারানাথ। সে বলল, হ্যাঁ তাই বটে, তুমি বাবু ঘুমাতেও পারো কিছু, আমার তো এই দুলীয়মান যন্ত্রের উপরে ঘুমের চিন্তাও মাথায় আসে না। আপনি একজন অসাধারণ মানুষ, আপনার সঙ্গে আমাদের মতন সাধারণ মানুষের যে প্রচুর কর্মকাণ্ডেরই অমিল থাকবে সেটা তো স্বাভাবিক ঠাকুরমশাই। তা যাই হোক, কতদূর এলাম? ভেবেছিলাম তারানাথ হয়তো খাপ্পা হয়ে কিছু একটা বলে ফেলবে কিশোরীকে, কিন্তু কয়েক মুহূর্ত তাকে চুপ করে থাকতে দেখে আমি উত্তর দিলাম, হাজারিবাগ স্টেশন ছাড়লো, আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম, এই খানিকক্ষণ হলো উঠে বসেছি। কিশোরীর কাছে তারা খসা দেখবার ব্যাপারটা বেমালুম চেপে গেলাম দেখে তারানাথের চেহারাতেও প্রশান্তির ছাপ দেখলাম। বাকি রাতটুকু আর ঘুম হলো না কারোর। পাহাড়পুর, গয়া, রফিগঞ্জ সহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্টেশন ছেড়ে সকাল 11টার সময় পৌঁছালাম সনাতনীদের অন্যতম পূর্ণ তীর্থের স্থান কাশী স্টেশনে। অন্তরের উত্তেজনা ও উদ্বিগ্নতাগুলি পুনরায় পুঞ্জীভূত হতে শুরু করল মনে ও মস্তিষ্কে। তারানাথ বলল, এরপরেই আমরা নামবো। স্টেশন থেকে কত দূর হে লামহি গ্রাম? কিশোরী জবাব দিল, জাংশনে নেমে ওখানের থেকে বাস পাওয়া যাবে, রামেশ্বর বলেছে। মাইল 10 রাস্তা, ওই ধরুন ঘন্টা 1.5 লাগবে লামহি পৌঁছতে। আরো মিনিট 20 মধ্যেই আমরা গন্তব্যে নেমে পড়লাম। একেই হয়তো বলে পবিত্র বেনারসের গেরুয়ায় মুড়ে রাখা অমৃতস্থল। স্টেশন চত্বর থেকে শুরু করে যত দূর চোখ যায় পিল পিল করে ঘুরে বেড়াচ্ছে সাধু সন্তের দল। তাদের ভিড়ে দর্শনার্থীদের নিতান্তই বেমানান দেখায়। আমরা 3 জনে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলাম। তারানাথ বলল, শ্রাবণের প্রথম সোমবার আসছে, বাবা বিশ্বনাথের দর্শন করবার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। এখন লোকজনের সমাগম সবে তো শুরু। এখানে দেখতে পারতে ভক্ত সংখ্যা কাকে বলে। কথাটা যে একেবারেই ভুল নয় তা অনুমান করাই যায়। তবে জিজ্ঞাসাবাদ করতে করতে আমরা যে বাসে এসে চাপলাম সেটিতে কিন্তু জনা কয়েক লোক ছাড়া আর কেউ সঙ্গী হলো না। শুনলাম লামহি গ্রামের দিকটায় খুব বেশি লোকজন যায় না, কারণ ওই পথ দুর্গম এবং অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ। পাহাড়ি উপত্যকার ফাঁকে ফাঁকে মাটি কামড়ে ধরে ছুটে চলেছে পবিত্র গঙ্গা নদী। কিছু দূর অন্তর অন্তর মানুষের ভিড় জমে রয়েছে তীরবর্তী ঘাটগুলোতে, আর সেই গঙ্গোত্রীর চিত্র সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে আমাদের জীর্ণ বাসটি। তবে ঘন্টা 1.5 নয়, কিশোরীর বন্ধু রামেশ্বরের হিসেব যে অনেকটাই ভুল ছিল তা বুঝতে পারলাম যখন আমাদের বাসটি লামহি গ্রামের সামনে নামিয়ে দিল বিকেল 4:15 নাগাদ। তবে আমাদের সঙ্গে সেখানে আর একজন যাত্রী নামল, বয়স 40-এর কাছাকাছি, চেহারা ছিমছিমে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম আমার দিকে বারবার উনি আর চোখে চাইছিলেন। আমরা 3 জন লামহিতে নামবার পর একটু ইতস্তত করছি দেখে উনি এগিয়ে এসে বললেন, আপনাদের এখানে নতুন দেখছি, কার বাড়িতে এসেছেন? আমরা অশ্বিনীর বাড়িতে যাব। সে বলেছিল লামহি গ্রামে শ্মশানের কাছে তার বাড়ি, তবে শ্মশানটি কোন দিকে যদি একটু বলে দেন তাহলে সুবিধা হয়। কিশোরীর কথা শুনে আগন্তুকের চোখ দুটি যেন জল জল করে উঠল। দ্রুত আমাদের আপাদমস্তক একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে তিনি বললেন, সে তো একটা খুনি বলে শুনেছি, তার নামে থানায় তদন্ত চলছে। আপনারা কি হন তার? আমরা তার বন্ধু। আপনি যা বলছেন সে দুঃসংবাদ পেয়েই এখানে এসেছি। এবার একটু বলুন দেখি, তার বাড়িতে যাব কোন পথ ধরে? উনি আমাদের পেছনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই যে ইটের রাস্তাটা দেখছেন না, ওটাই নদীর দিকে গেছে। মিনিট 10 হাঁটলেই নদীর তীরে শ্মশান চোখে পড়বে। ওই শ্মশানের দক্ষিণ দিকে আপনার বন্ধু অশ্বিনীর বাড়ি।
যান 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 বলে লোকটি হন্তদন্ত হয়ে চারিদিক দেখতে দেখতে সেখান থেকে চলে গেল। আমরা ওনার বলে দেওয়া পথে এগোলাম। তারানাথ বলল, আমাদের সঙ্গে কথোপকথন করতে যদি কেউ দেখে ফেলে সেই ভয়তে উনি অমনভাবে পালালেন। কিন্তু অশ্বিনী এভাবে খুন মামলা মোকদ্দমার মধ্যে কিভাবে জড়িয়ে পড়ল বলো দেখি? আর এখানে এত দূরে পড়ে থাকার কোনো মানে আছে? কলকাতায় মেসে থেকে কি কাব্য চর্চা চলে না? এই আলোচনা কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে ঠাকুরমশাই। একজন লেখকের মনের অবস্থা বোঝাবার মতন ক্ষমতা হয়তো আমাদের নেই। এখন এসবের থেকে ছেলেটাকে বাঁচাতে পারলেই হয়। রাস্তার দুপাশে খাপছাড়া কাঁচা বাড়িঘর রয়েছে, তবে শ্মশানের কাছে পৌঁছাতে পৌঁছাতে তা ক্রমেই হারিয়ে গেল। দূর থেকে কেবল চোখে পড়ছিল শুকনো কাঠ পাটকাঠি রাখবার নিচু চালা ঘরটা। তবে যখন শ্মশান চত্বরে এসে পৌঁছালাম তখন একই সঙ্গে দুটি জিনিস দৃষ্টি আকর্ষণ করল। তার মধ্যে একটি হলো নদী লাগোয়া একটা ঝাঁকড়া বটগাছের তলায় একটি দোচালা বেড়ার বাড়ি, অর্থাৎ ওটি যে অশ্বিনীর ভদ্রাসন তাতে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয় যে বিচিত্র জিনিসটি চোখে পড়ল তা হলো ধুয়ে যাওয়া পোড়া কাঠের স্তূপগুলির আশেপাশে গোটা পাঁচেক বিরাট বিরাট গর্ত। তারানাথ সেদিকে এগিয়ে গেল ভ্রুকুটি করে। আমরাও গেলাম তার পেছন পেছন। গর্তগুলি যথেষ্ট গভীর এবং প্রতিটির গর্ভস্থলে অনেক নিচে হয়তো সাম্প্রতিক বৃষ্টির জল জমে রয়েছে। আমি প্রশ্ন করলাম, শ্মশানে এত গর্ত করবার কারণ কি ঠাকুরমশাই? গর্ত দেখে মনে হয় না এগুলো মানুষ করেছে। কেনই বা করবে এমন গর্ত শ্মশানের মাঝে? রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে হে। আগে অশ্বিনীর কাছে চলো, বেচারা কেমন আছে কে জানে। আমরা উক্ত বাড়িটির সামনে পৌঁছানো মাত্রই কিশোরী একটু এগিয়ে গিয়ে হাঁক দিল, অশ্বিনী, এই অশ্বিনী, আমরা চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, বাইরে এসো। পরক্ষণেই ভেতর থেকে বন্ধ থাকা দরজার পাল্লা দুটি একটু কেঁপে উঠে সেগুলি উন্মুক্ত হয়ে প্রকাশিত করল এক হাড় সর্বস্ব রুগ্ন মানুষকে। প্রথমে কেউ যেন বিশ্বাস করতে পারলাম না এটিই আমাদের বন্ধু অশ্বিনী কিনা। বহুদিনের অভুক্ত শরীর ও চেপে রাখা অসুস্থতার বহিঃপ্রকাশ যে কি হতে পারে তা হয়তো অশ্বিনীর এই অবস্থা না দেখলে জানতেই পারতাম না। আমি এগিয়ে গিয়ে বললাম, এটা কি করেছো নিজের অবস্থা? তোমার কি হয়েছে অশ্বিনী? অশ্বিনীর শীর্ণ চেহারায় মৃদু হাসি ফুটে উঠল আমাদের সকলের মুখের দিকে তাকিয়ে। বুঝলাম সে যে কিভাবে আমাদের সৌজন্যতা প্রকাশ করবে তা বুঝে উঠতে পারছে না। কিশোরী দাওয়ায় উঠে গিয়ে তার হাত ধরে বলল, চিঠিতে ওসব কি লিখেছো? তোমার এমন অবস্থার কারণ কি? আর চিঠি লিখলেই যখন তখন আগে কেন জানাওনি তোমার অবস্থার কথা? এবার অশ্বিনী কথা বলল। গলার ওপরে বেরিয়ে আসা কণ্ঠের মাংসপিণ্ডটি ঢোক গেলার কারণে খুব কষ্টে একবার ওপরের দিকে উঠে নেমে এলো নিচে। সে বলল, চিঠিটাও হয়তো তোমাদের কাছে পাঠাতে পারতাম না যদি না যদুনাথ জীবিত থাকতো। জীবিত থাকতো মানে? সে কোথায়? কে যদুনাথ? যদুনাথ আমার সঙ্গে থাকতো। এই শ্মশানের ডোমের ছেলে, তাকে ওরা মেরে ফেলেছে, যার মৃত্যুর অভিযোগ উঠছে আমার দিকে। কারা মেরে ফেলেছে? কি হয়েছে এখানে একটু বলো তো। অশ্বিনী আমার প্রশ্ন শুনে একবার তার ঘরের ভেতরের দিকটায় পেছন ঘুরে দেখল। তার দৃষ্টিতে সতর্কতা ও ভয়ের একটা অঙ্গীকার মিশে গেল মুহূর্তেই। অভিব্যক্তি দেখে আমরা সকলেই বুঝতে পারলাম যে ঘরের ভেতরে নিশ্চয়ই কেউ একটা রয়েছে, যে কারণে সে আততায়ী নাম আমাদের জানাতে পারছে না। কিশোরী বলল, কি হলো বলো তো? কারা মেরে ফেলেছে যদুনাথকে? আর ভেতরে কি দেখছো? কে আছে ঘরের ভেতর? এমন সময় তারানাথ আমার হাত টেনে পাশে সরিয়ে দিয়ে অশ্বিনীর সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ কুঞ্চিত ও প্রশ্নসুলভ। বেশ খানিকক্ষণ তার দিকে একইভাবে তাকিয়ে থাকার পর নিচু গলায় সে বলল, সর্বনাশ! এই পিশাচিনীর পাল্লায় আবার এর মধ্যে কিভাবে পড়লে? সরে এসো দেখি, দরজার সামনে থেকে সরো। অশ্বিনী তারানাথের নির্দেশ ফেলবে না তা বলাই বাহুল্য। আমাদের দুজনের আগের থেকেই সে তারানাথকে চেনে। ঠাকুর মশাই ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে
প্রথমে ওপরের টালি এবং তারপর ঘরটির চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলল। তারপর নিচু হয়ে ঘরের উত্তর কোণায় রাখা তক্তপোষের তলায় দেখতেই পেছন দিকে হাত তুলে আমাদের সতর্ক করার ভঙ্গিতে বললে, কেউ এক পাও এগোবে না আমি না বলা পর্যন্ত। ওম হুং হনুমতে রুদ্রাক্তয়ং হুং ফট। ওম আইম হ্রিম শ্রীম প্রতাঙ্গ্রীরা মম রক্ষ রক্ষ মম শত্রুন ভঙ্গায় ভঙ্গায় ফে হুম ফট স্বাহা। সরে যাও। ঠিক এমন সময় প্রত্যেকেই লক্ষ্য করলাম একটা বিচিত্র মনুষ্য সদৃশ প্রাণী, যার সম্পূর্ণ শরীর মাথার চুল দিয়ে ঢাকা, ঠিক যেন টিকটিকির মতন চার পায়ে হেঁটে তার মাথা ঝাঁকাতে ঝাঁকাতে অশ্বিনীর সদর দরজার চৌকাঠ নিমেষে টুকরো টুকরো করে দিয়ে আমাদের পায়ের কাছের থেকে তীব্র গতিতে বাইরের দিকে চলে গিয়ে বাড়ি সংলগ্ন ঝাঁকড়া বটগাছের গোড়ায় পৌঁছানো মাত্রই মিলিয়ে গেল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়াও, বাড়িটা বন্ধ করে দিই। আতঙ্কে জর্জরিত হয়ে আমাদের অবস্থা তখন পাথরের মূর্তির মতন। কি ছিল ওটা অশ্বিনীর ঘরের তক্তপোষের তলায়? তারানাথ তার ঝোলার ভেতর থেকে একটা কাঁচের শিশি বের করে তার অন্তর্হিত তরলটি শিশির মুখ অর্ধ চেপে রেখে ছিটিয়ে দিল বাড়িটির চারিদিকে। তারপর পুনরায় দাওয়ায় উঠে এসে বলল, এবার ঘরে চলো, আর কোনো ভয় নেই। জানতাম ঘরে ঢোকা মাত্রই কিশোরী প্রথম কৌতূহল উদ্রেক করবে আমাদের জন্য অপেক্ষা না করেই, এবং সেটাই হলো। তারানাথ প্রতি উত্তরে অশ্বিনীর দিকে তাকিয়ে বলল, এই যক্ষিণী কতদিন হলো এসেছে এই ঘরে? দিন 10 ধরে আমি তাকে সহ্য করছি ঠাকুরমশাই। হঠাৎ একদিন রাতের বেলায় দেখি ওই আশ্চর্য দর্শন মেয়েটি আমার বিছানার পাশে এসে বসে বসে আমায় ডাকছে। কি বিভৎস তার মুখখানি, কি মারাত্মক ফ্যাসফ্যাসে তার কণ্ঠস্বর। শরীরের সর্বত্রই মাথার থেকে উপচে পড়া চুল দিয়ে ঢাকা, কিন্তু পরনে কোনো পোশাকের চিহ্ন নেই বলেই মনে হয়। তার কামনা বাসনার কথা সে আমায় শুনিয়ে যায় সব সময়। আমার দ্বারা সে পূরণ করতে চায় তার হিংস্র চাহিদা। কিন্তু জানেন ঠাকুরমশাই, কি কারণে জানি না, আমি ওই বিভীষিকা কখনো স্পর্শ করতে পারেনি। তোমার কোমরে আমার দেওয়া সেই জাল কাঠির তাগাটা বাঁধা আছে এখনো? হ্যাঁ ঠাকুরমশাই, আছে। তাহলে সে তোমায় স্পর্শ করতে পারবেও না। তবে জনশূন্য শ্মশানে একা একা পড়ে থাকার মানেটা কি বলতে পারো? আর কি করেই বা এইসব ঘটনা ঘটলো? আপনারা ঘরের ভেতরে আসুন ঠাকুরমশাই, আমি সবটা বলছি। আপনারা সকলে আমায় এখনো মনে রেখেছেন ভেবেই আমার দুশ্চিন্তা অনেকখানি লাঘব হয়েছে। মন বলছে এবার আমি নাই বিচার পাবো। এসো কিশোরী, এসো এসো, তোমরা ভেতরে এসো। প্রথমে অশ্বিনী ঘরে ঢুকল, তারপর তারানাথের পিছু পিছু ঢুকলাম আমরা। হৃৎপিণ্ডের উদ্দীপনা তখনও ব্রহ্মতালুতে গিয়ে ঠেকেছে আমার। বোধহয় কিশোরীরও অবস্থা তাই। যে তক্তপোষের নিচে ওই বিভৎস দর্শন জন্তুটির অবস্থান ছিল, তার উপরে চেপে বসতে একটু সংকোচ হয় বই কি। তারানাথের মুখে পঞ্চতন্ত্রের মতন মটলেনের ঘরে বসে কাহিনী শোনা আর নিজের চোখের সামনে এমন একটি সৃষ্টি ছাড়া ঘটনা দেখে হজম করার মধ্যে যে জমিন আসমানের বিভেদ আছে, সেটা বুঝে নিতে অসুবিধা হলো না আর। কোনো রকমের সমগ্র মনোবল বুকে ভরে নিয়ে চৌকির এক প্রান্তে বসলাম আমরা দুজনে। অশ্বিনী কলসির থেকে জল গড়িয়ে আমাদের তিনজনকেই দিল। তারপর বলল, আজ থেকে দিন 25 আগের কথা ঠাকুরমশাই। একটা উপন্যাস ধরেছিলাম বছর খানেক হলো। মনটা খুব খুশি ছিল, কারণ সেদিন আমার লেখাটির উপসংহার চলছে। যদুনাথের বাবা অসুস্থ হওয়ায় সেই মাস 2 ধরে মরা পোড়ানোর কাজটা করছিল। সারাদিন সে এখানেই আমার ওই বারান্দায় বসে থাকতো। মরা এলে চলে যেত কাজে, আবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে ফিরে আসতো। ছেলেটার বয়স কত হবে, ওই 22 কি 23 মতন। তো যে দিন 25 আগের কথা বলছি, সেদিনটায় যদুনাথের কোনো কাজ হয়নি। একটা শিশু মৃতদেহ এসেছিল, তবে তাকে যেহেতু দাহ করা হবে না, তাই যদুনাথ মৃতের বাড়ির লোকের সাথে
হাতে হাত লাগিয়ে মাটি খুঁড়ে সেই দেহ পুঁতে দিল শ্মশানের ওই চালাঘরটার পাশের এক জায়গায়। সন্ধ্যার সময় আমরা দুজন একসাথে গিয়ে গঙ্গার থেকে স্নান করে এলাম। তারপর দাওয়ায় বসে একত্রে খাওয়া দাওয়াও সারলাম। ওই পশ্চিমের জানলাটার কাছে যে টেবিলটা রয়েছে ওখানে বসেই আমি লেখালেখি করি। তো খাওয়া শেষ হলে গল্পের উপসংহারটিতে একবার চোখ খুলিয়ে নেওয়ার জন্য বসেছি। যদুনাথ অল্প অল্প পড়াশোনা জানে, সে তাই মাঝে মাঝে আমার পেছনে এসে দাঁড়িয়ে ওই লেখা কাগজগুলির দিকে তাকিয়ে থাকতো। তো সেই রাতেও একটা সময় এসে সে দাঁড়িয়েছিল আমার পেছনে। এমন সময় নিচু গলায় ও কানের কাছে বলে উঠল, इतनी रात को शमशान कौन आया है लेखक बाबू? ওর দৃষ্টি অনুসরণ করতেই খোলা জানলাটির সোজা বেশ খানিকটা দূরে দেখতে পেলাম একটা মশালের আলো ঘোরাফেরা করছে। আলোটা চঞ্চলভাবে একবার উঁচু হচ্ছে, একবার আবার একদম মাটির কাছে নেমে আসছে। अब बैठिए, मैं थोड़ा देख के आता है। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। যদুনাথ যে অসম্ভব সাহসী ছেলে তাতে নিশ্চয়ই কোনো সন্দেহ আপনাদের থাকবার কথা নয়। বলতে গেলে এই শ্মশান চত্বরেই খেলতে খেলতে সে ছোট থেকে বড় হয়েছে। আমি ঘরে বসে জানলার থেকে তার কীর্তি দেখছি। সে ওই আলোকুৎসের কাছে পৌঁছলো, তারপর শুরু হলো কথোপকথন। দূরের থেকে মাখা মাখা হলদে আলোয় তার শারীরিক অভিব্যক্তি যা বুঝতে পারলাম সেটা হলো যদুনাথ আগন্তুকের সঙ্গে বচসা করছে কোনো রকমের। কোনো একটা বিষয় নিয়ে তাদের মনের মিল হচ্ছে না। আমি একবার ভাবলাম উঠে যাই সেখানে। তবে ওই সিদ্ধান্ত নেওয়া মাত্রই দেখলাম যদু আবার রাগ পায়ে ফিরে আসছে আমার ঘরের দিকে। আমি মোমদানি নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। সে আমায় দেখতে পেয়ে দূরের থেকেই বলে উঠল, देखिए बाबू, एक साधु आया है कुल्हाड़ी लेके, बोल रहा है आज जिस बच्चे को मिट्टी दिया है ना शाम को, उस शरीर को वो लेने आया है। मुझे भड़काने की कोशिश कर रहा है पैसे की लालच देकर। साला ये इंसान है या जानवर? যদুনাথের কথা শোনার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আপনার মুখে গল্প শুনতে যেমন রোমাঞ্চ বোধ করতাম, সে বিষয়ে না হয় কল্পনার জগৎ ছিল, কিন্তু চোখের সামনে একটা সদ্যমৃত বাচ্চার দেহকে মাটির থেকে তুলে নিয়ে যাবে কোনো স্বার্থান্বেষী সাধু, তা কি মেনে নেওয়া যায়? এদিকে নিয়ে ছুটলাম ওই আলো লক্ষ্য করে। আমার আগমনের হেতু বুঝতে পেরেই সম্মুখের আগন্তুক এক স্থানে দাঁড়িয়ে পড়েছে অনেক আগে। তার সামনে গিয়ে আমি বললাম, যদি আপনি এখনই এই অনাচার বন্ধ না করেন তবে আমি পুলিশে যাব। এখনই এই শ্মশান চত্বর থেকে বেরিয়ে যান। প্রকৃত সাধু কখনোই পয়সা লালসা দেখায় না। আমার এই কথা শুনে বছর 65 কুদর্শন নোংরা জটাধারী বৃদ্ধের দুই চোখ যেন দুটি অগ্নি ও ভাটায় পরিণত হলো। সে বলল, ত্রিলোচন কাপালিককে পুলিশের ভয় দেখাচ্ছিস? তুই জানিস এর ফল কি হতে পারে? আমি বললাম, এমন নৃশংস অন্যায়ের প্রতিবাদ করবার জন্য আমি ফলাফলের চিন্তা করি না। আমার কথা শুনে সে বলল, বেশ, তাহলে এবার শুধু সময়ের অপেক্ষা। কাপালিকের ক্ষমতার সঙ্গে দ্বন্দ্ব বাঁধানোর ফল তুই ভোগ করবি হাড়ে হাড়ে। একবারে তোকে আমি শেষ করব না। তুই নিজের জীবনকেই নিজে আর তিষ্ঠাতে পারবি না। এমন অবস্থা করব তোর, তুই নিজে তোর প্রাণ নিবি। বম ফট। এইটুকু বলে সেদিন ওই সাধু চলে গেল শ্মশান ছেড়ে। আমি তার কথায় গুরুত্ব দিইনি এক ফোঁটাও, কারণ আমার মতো স্বনির্ভরশীল নির্ভীক মানুষ যে জীবনের অর্ধেকটাই এই বৈচিত্র্যহীন ভয়ঙ্কর জায়গায় বসে কাটিয়ে দিলাম, সে নিজেকে নিজে হত্যা করবে এটাও কি ভাবা যায়? এরপর 2 দিন চলে গেল, যেখানে বলার মতন কিছুই ঘটল না। তৃতীয় দিন ভোরবেলায় আমার ঘুম ভাঙলো মানুষের কোলাহলে। চৌকিতে উঠে বসা মাত্রই টের পেলাম শ্মশানে কিছু একটা ঘটেছে। দাওয়ায় এসে দেখলাম
জনা দশেক সব যাত্রী মৃতদেহের খাটিয়া পাশে নামিয়ে রেখে তার পাশেই একটা জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে মাটির দিকে। শ্মশানে মরা এলে আমি সেখানে যাই না, পাছে ছোঁয়া ছাই হয়ে যায়। তাই কৌতূহল চাপতে না পেরে হাঁক দিলাম, বললাম, কি হয়েছে রে যদুনাথ? যদুনাথের কানে আমার ডাক পৌঁছলো। সে আবার ছুটে এসে আমায় বলল, वहां पर एक गड्ढा हो गया लेखक बाबू। कल रात को भी कुछ नहीं था वहां पर। उन लोगों को तो मैं ये बता नहीं पा रहा हूँ लेखक बाबू, पर मुझे लग रहा है ये उस साधु का काम है। যদুনাথের কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, যেখানে ওই বাচ্চাটার দেহ পোতা হয়েছিল সেখানে গর্ত হয়েছে কি? সে বলল, না। কাজে সৃষ্টি ছাড়া কাণ্ডটাই দেখলাম, কিন্তু তার কারণ উদ্ধার করতে পারলাম না। সেদিনের মতো যদুনাথের কাজ শেষ হলে রাত 10টার দিকে সে স্নান করে ঘরে এলো। খেতে বসে সে বলল, लेखक बाबू, आज रात को मुझे जागना है। मुझे लगता है रात को कोई आता है शमशान में। आज रात जाग के मुझे पहरा देना है। শুধু তুই নয়, আমিও জাগবো আজ, দেখি যদি কিছু চোখে পড়ে। সেদিন রাতে দুজনই চোখের পাতা এক করলাম না, পাহারা দিলাম একসাথে। এ তো আশ্চর্য ব্যাপার, কি জানেন ঠাকুরমশাই? ভোরের দিকে যখন হাঁটতে হাঁটতে আবার শ্মশান চত্বরে গেলাম, তখন দেখলাম যে গর্ত আগের দিন ছিল তার থেকে বেশ খানিকটা দূরে আরো একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো মানুষ এই কাজ করতে গেলে যত সময় লাগার দরকার, তাতে আমাদের চোখে ধরা পড়তই। তা তো হয়নি, বরং যদি তর্কের খাতিরে বলতেও হয় যে ওগুলো কোনো শেয়ালের কাজ, তাহলেও সে কথা মানা যায় না। কারণ শেয়াল কখনোই সোজাসুজি এত গভীর গর্ত করতে পারে না। ঠাকুরমশাই, বিশ্বাস করুন, আমি বুঝতে পেরেছিলাম সাধু যা বলে গেছে এগুলো বোধহয় তারই উপসর্গ। তবু নিজে নিজে হঠাৎ করে কি পদক্ষেপ নেব বুঝতে না পেরে সেদিনটা সারাদিন ভাবলাম। পরদিন সকালবেলায় এক মর্মান্তিক কাণ্ড ঠাকুরমশাই, একদম আমার ওই দরজার সামনে পড়ে রয়েছে ওই শিশুটির মৃতদেহ, যেটি নেওয়ার জন্য সেই সাধু শ্মশানে এসেছিল। পুরো লামহি গ্রামে চড়াও হয়ে গেল আমি নাকি ওই কাজ করেছি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে। বাচ্চাটির শরীর মাটির তলার পোকায় খুবলে খুবলে খেয়েছে, এক এক জায়গা থেকে পচে পোকা বেরোচ্ছে পিল পিল করে। সেদিনই সে দৃশ্য অতি ভয়াবহ, চোখে দেখা যায় না। সেদিনই আমার নামে পুলিশে কেস করে এলো শিশুটির বাড়ির লোক। পুলিশ এসে আমায় হেনস্থা করলো গোটা দিন। যদুনাথের বয়ানে কিছুটা হলেও রক্ষা পাওয়া গেল। সে পুলিশকে বলল, लेखक बाबू तो सो रहा था साहब जी। मैं रात को सोता हूँ यही बाहर। ये काम किया है एक साधु जी ने, मुझे लगता है। এরপর যদুনাথ সেদিন রাতের সমস্ত কথা খুলে বলল দারোগা বাবুকে। তাছাড়া এমন নয় যে আমার নামে কোনো দুর্নাম আছে এই অঞ্চলে। সে কারণেই দারোগা বাবু একটু হলেও শান্ত হলেন। তদন্ত শুরু করলেন চারপাশে এমন কোনো সাধুর খোঁজ পাওয়া যায় কিনা সেই ব্যাপারে। আমি সেদিনই চিঠিটা লিখে যদুনাথের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিই। তবে যেদিন চিঠি পাঠালাম সেই রাতেই যদুনাথ ওই আমার ঘরের পাশের বট গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। যদুনাথের কিন্তু এমন করার কোনো কারণ ছিল না। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা যুবক ছেলে, সেই আচমকা এমন কাজ করতে যাবেই বা কেন? মনটা দুঃখে কষ্টে ভেঙে পড়ল ঠাকুরমশাই একেবারে। এক্ষেত্রে পুলিশ এসে আমায় জেরা করতে শুরু করলো। আমার মনে তখন একটা বিশ্বাস বদ্ধমূল হয়েছে, যে যা করছে ও সাধুই করছে আমার ভাগ্যের সঙ্গে, যেহেতু আমি তাকে পুলিশের হুমকি দিয়েছিলাম। এটুকু বলে অশ্বিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপ করল। এবার তারানাথ বলল, তার কিছুদিন পর থেকেই ওই যক্ষিণী তোমার ঘরে এসে থাকতে শুরু করেছে, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই। আর পুলিশের তদন্ত এখনো চলছে কি? হ্যাঁ চলছে ঠাকুরমশাই, তবে আমার হাতে আর 2 দিনের সময় আছে। এর মধ্যে ওই সাধুকে না পাওয়া গেলে আর রক্ষা থাকবে না।
নিছক সুপরিচিত মানুষ বলে এতদিন টিকে আছি, তাও রোজ 2 বেলা করে পুলিশ এসে টহল দিয়ে যায়। আজও এসেছিল। ঠাকুরমশাই, দেখুন না, যদি আপনি কিছু করতে পারেন। চিন্তা করো না অশ্বিনী, আমি যখন এখানে এসে পড়েছি তখন কিছু একটা বিহিত না করে ফিরবো না। আর হ্যাঁ, তোমার ধারণা একেবারেই সঠিক। যা ঘটছে তোমার সঙ্গে তার সৃষ্টিকর্তা ওই সাধুই। আমিও দ্বন্দ্বে থাকতাম যদি না এই যক্ষিণীর উপস্থিতি তোমার ঘরে পেতুম। খারাপ মানুষের দৃষ্টিতে পড়ে গেছো অশ্বিনী। ওই সাধু পিশাচ সিদ্ধ, ক্ষমতা নেহাত কম নয়। তারানাথের কথা শুনে আমাদের দুশ্চিন্তাটা আরো বিস্তার লাভ করল। মনে সংশয় হলো, সেই যুবক বয়সের বেপরোয়া তারানাথের নির্ভীকতা ছিল অন্যরকম। তবে এই 65 বছরের বৃদ্ধ তারানাথের পক্ষে কি সম্ভব অশ্বিনীকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করা? নিতান্তই ভূত প্রেত তাড়ানোর ব্যাপার হলে বিষয়টা চিন্তা ছিল না। তবে এখানে মুশকিল হলো সেই সাধুকে খুঁজে বের করা, যে এই সমস্ত কৃতকার্যের জন্য দায়ী। কিভাবে খুঁজে পাবে তাকে তারানাথ? তাছাড়া খুঁজে পেলেও সে কি স্বীকার করবে সমস্ত দোষের কথা? আধ্যাত্মিক ব্যাপারে তারানাথের হাত থাকতে পারে, তবে এমন পুলিশি কেস খামারির মধ্যে জড়িয়ে থাকা ব্যাপারটা নিষ্পত্তি করা কিন্তু মন্ত্রতন্ত্রের বিষয় নয়। কিশোরী প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা ঠাকুরমশাই, যদি ওই কাপালিককে খুঁজে পাওয়া যায় তবে কি এটা প্রমাণ করা যাবে যে তিনি সমস্তটা করেছেন? তারানাথ গম্ভীর গলায় উত্তর দিল, যাবে। তবে কিভাবে যাবে সেটা এখনই জিজ্ঞেস করো না, কারণ তা ক্রমশ প্রকাশ্য। কই দাও দেখি একটা হেরিকেন। আমি একটু শ্মশানের দিকটায় ঘুরে আসি। বিভূতি, তুমি আমার সঙ্গে এসো, আর কিশোরী তুমি অশ্বিনীর কাছেই থাকো। আমি হ্যারিকেনটা হাতে নিয়ে তারানাথের পিছু নিলাম। নির্জন কুৎসিত কালোয় মুড়ে রাখা লামহি গ্রামের রহস্যময় শ্মশান। গঙ্গা তীরবর্তী মাথা ছাড়ানো হোগলা ঘাসের জঙ্গলের মধ্যে ইতি উতি উকি মারছে শিয়ালের জ্বলন্ত সবজে চোখ। তারানাথের যেন কোনো দিকেই দৃষ্টি নেই, না আছে কোনো সংকোচ। সকালে যে গর্তগুলো আমরা দেখেছিলাম তার মধ্যে একটির সামনে গিয়ে সে দাঁড়িয়ে গেল। তারপর হাঁটু মুড়ে গর্তের সামনে বসে সেখানে থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে নাকের কাছে নিয়ে শুকে বলল, পাতাল ভৈরবীর আবির্ভাব হয়েছে বিভূতি। ওই যক্ষিণী তারই অনুচর। ওই গাছের থেকে তাকে নামিয়ে এনে দর্পণে আবদ্ধ করতে পারলে সাধুর খোঁজ তার কাছের থেকেই পাওয়া যাবে। সেটা কিভাবে সম্ভব ঠাকুরমশাই? মাছ ধরার সময় যেমন টোপ ফেলে বসে থাকতে হয়, ঠিক তেমনি গাছের তলায় টোপ দিয়ে অপেক্ষা করতে হবে। চলো ঘরে চলো, কিছু কাজ আছে। আমরা এবার ফেরার পথ ধরলাম। ঘরে এসে তারানাথ বলল, অশ্বিনী, একটা ছোট আয়না দাও দেখি। অশ্বিনী বিনা বাক্য ব্যয়ে তার ঘরের দেওয়ালে ঝোলানো একমাত্র আয়নাটা খুলে এনে তারানাথের হাতে দিল। তারানাথ বলল, মধ্যরাত্রি ভূত প্রেত পিশাচের জন্য প্রশস্ত সময়। সেই সময় আমি ওই বটগাছের নিচে যাব। অশ্বিনী, আমি যখন যাব তখন তোমার শরীরের থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে এই আয়নার কাঁচের ওপরে দেবে। আর মনে রেখো, সে সময় কিন্তু আমি একা যাব। তোমরা দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে একদম চুপ করে বসে থাকবে। আমি না ফিরে আসা পর্যন্ত কোনো রকমের টু শব্দ করবে না। আমরা তিনজনই ঘাড় নেড়ে সম্মতি দিলাম। সেই সময় ঠাকুরমশাই ছাড়া আমাদের ভরসা বলতে অন্য কিছুই নেই। কাজেই তার আদেশ মন্ত্রের মতো পালন করাটাই আমাদের বন্ধুর জন্য মঙ্গলময়। উক্ত সময়ে তারানাথ বেরিয়ে পড়ল বাইরে। আমরা তিনজন চুপ করে বসে রয়েছি ঘরের ভেতর। ঘণ্টাখানেকের বিরক্তিকর নীরবতা কাটানোর পর হঠাৎ বাইরে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো। পাশেই কোথায় বাজ পড়ল, শুরু হলো ঝড় ও সঙ্গে তুমুল বৃষ্টি। কিশোরী নিচু গলায় বলল, কি ব্যাপার বলো দেখি ভাই, ঠাকুরমশাইয়ের কোনো বিপদ আপদ হয়ে যাবে না তোর মধ্যে? আমি এই কথার উত্তরে মুখ খুলতে যাব এমন সময় দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করল তারানাথ। তার সারা শরীরের বিভিন্ন জায়গা ভিজে গেছে,
হাতে মুঠো করে ধরা আছে অশ্বিনীর রক্ত লেগে থাকা সেই আয়নাটা। বলল, এই যে অশ্বিনী, একটা গামছা দাও তো, আগে মাথাটা মুছে নিয়ে বাবা একদম ভিজে গেলাম। তারানাথ মাথা মুছে নিয়ে আমাদের তিনজনের মাঝে যখন আয়নাটা নামিয়ে রাখলো, তখন আমরা আকাশ থেকে পড়লাম। দেখলাম যে আয়না একেবারেই আর 5টা আয়নার মতো স্বাভাবিক ছিল, তার কাঁচ এখন সম্পূর্ণ কালো হয়ে গেছে। তাতে কারোর প্রতিবিম্ব দেখা যাচ্ছে না আর। সকলে বিস্মিত হয়ে তারানাথের দিকে তাকাতেই দেখলাম তার ঠোঁটের কোণায় আবার সেই পরিচিত রহস্যময় হাসিটা ফুটে উঠেছে। সে বলল, এবার এই আয়না আমাদের নিয়ে যাবে ওই সাধুর কাছে। পাতাল ভৈরবীকে যে জাগিয়েছে, যে উদ্দেশ্যে জাগিয়েছে তা সম্পন্ন না করতে পারলে উপাসকের মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠাকুরমশাই কিভাবে করলেন এই অসাধ্য সাধন? আমার উদ্দেশ্য তো তাকে দর্পণের মধ্যে আবদ্ধ করে রাখা নয়। এই আয়নার যক্ষিণী অশ্বিনীকে না পেয়ে এখন উত্তক্ত হয়ে রয়েছে তার সৃষ্টিকর্তার উপরে। ওই সাধুর উপস্থিতি আশেপাশে পেলেই আয়না নিজের থেকেই উত্তপ্ত হয়ে উঠবে। যক্ষিণী চাইবে আয়নার থেকে বেরিয়ে ওই সাধুকে প্রাণে মারতে। দাঁড়ান 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 ঠাকুরমশাই, আপনি যে সম্ভাবনার কথা বলছেন তা তো ঘটবে তখনই যখন ওই সাধুর সামনে থাকবে। এত তদন্তের পরেও যখন তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে পাবো কোথায়? পাওয়া যাবে তাকে কাল শ্রাবণের প্রথম সোমবার। যত কুটিল কাপালিক বা তান্ত্রিক হোক না কেন, বেনারসের মণিকর্ণিকার ঘাটে কালকে স্নান করতে যাবে। আমাদের সকালের প্রথম বাসে চলে যেতে হবে ওই ঘাটে। অশ্বিনী, তুমিও যাবে কালকে আমাদের সাথে। এই ঘটনাটাই শুধু বাকি ছিল এই কাহিনীতে। বেনারসের বিখ্যাত মণিকর্ণিকার ঘাট, যেখানে লাখো লাখো দর্শনার্থীর ও সাধু সন্তের ভিড়। অবশেষে ঘটনার জবনিকা পতন করতে আমাদের সেখানেই যেতে হবে। জানতাম না যে পরের দিন আরো কত রহস্য, আরো কত অলৌকিকতা অপেক্ষা করছে আমাদের জন্য। পরদিন বেলা 7:45 প্রথম বাসে আমরা 4 জন রওনা দিলাম বেনারস জংশন স্টেশনের উদ্দেশ্যে। তবে ঘাটে যেতে গেলে স্টেশন পর্যন্ত যেতে হবে না আমাদের। তার আগেই গিরিধারী কুম্ভ নামের একটি স্টপেজে নেমে সেখানে থেকে হেঁটে যেতে হবে। এর আগেও অশ্বিনী বহুবার সেখানে গিয়েছে, সে কারণে আমাদের সুবিধা হলো বিস্তর। যথাস্থানে বাস থেকে নেমে আমরা জনবহুল ঘাটের দিকে রওনা দিলাম। শুধু মানুষের মাথা আর গেরুয়ার স্রোত ছাড়া কিছুই চোখে পড়ে না। মনে মনে ভাবলাম, এর মধ্যে ওই সাধককে খুঁজে পাওয়া কি সম্ভব হবে কোনোভাবে? মানুষের ভিড় কেটে কেটে প্রথমে চলেছে তারানাথ, তারপর কিশোরী, মাঝে অশ্বিনী এবং সবার শেষে আমি। তারানাথের ডান হাতের অঙ্গুলি বন্ধনে শক্ত করে ধরে রাখা আছে পিশাচ বন্দি আয়নাটি। লোকজন ভেজা গায়ে ঘাট বাঁধানো চাতালের ওপর হাঁটাচলা করতে করতে একেবারে স্যাঁতস্যাঁতে করে ফেলেছে মেঝেটা। মাঝে মাঝেই পা হড়কে যাচ্ছে এদিক ওদিক। সকলের মতোই আমরা প্রত্যেকে খালি পায়ে এসেছি বাড়ির থেকে। মিনিট 10 কেবল মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দেওয়াল ঠেলতে ঠেলতে এগিয়ে যাওয়ার পর হঠাৎ তারানাথ থেমে গেল একটা জায়গায়। আমরা তার পাশে যেতেই সে বলল, আয়না গরম হয়ে উঠছে। অশ্বিনী, চোখ কান খোলা রাখো, ভালোভাবে দেখো তো এখানেই আশেপাশে ওই ব্যক্তি আছে কি না। আমাদের মানসিক উত্তেজনা চরমে পৌঁছেছে তখন। বেশিক্ষণ খুঁজতে হলো না অশ্বিনীর ওই কুচক্রী সাধুকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ঘাটের দিকে অঙ্গুলি নির্দেশ করে উত্তেজিত কণ্ঠে বলল, ওই তো ঠাকুর মশাই, ওই সেই সাধক যে আমাদের ওখানে শ্মশানে গিয়েছিল, ওই যে স্নান করে উঠে আসছে ঘাটের থেকে। অশ্বিনীর দৃষ্টি অনুসরণ করে দেখলাম সত্যিই এক অমাবস্যার মতো গায়ের রঙের অধিকারী শীর্ণ জটাধারী ব্যক্তি জলের থেকে উঠে আসছে আমাদেরই দিকে। লোকটির চোখে মুখেই কেমন যেন একটা কুটিলতার ছাপ। পরক্ষণেই ওই ব্যক্তির দৃষ্টি পড়ল আমাদের দিকে এবং সঙ্গে সঙ্গে তারানাথ তার হাতে ধরে থাকা আয়নাটি কিছুটা উঁচু করে ধরল তার সামনে।
সেদিকে লোকটির চোখ পড়তেই প্রথমে ক্রোধান্বিত হলো তার দৃষ্টি, এবং পর মুহূর্তেই দৃষ্টি যুগলের মধ্যে দানা বাঁধতে শুরু করলো অযাচিত মৃত্যু ভয়। তারানাথ সাধুর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। সাধু কাঁপা গলায় বলল, কি চাস তুই আমার থেকে, আমার প্রাণের বিনিময়ে? তারানাথ ঠিকই বলেছিল, এই সাধকের ক্ষমতা নেহাত কম নয়। তারানাথ এবং তারানাথের করা কর্মকাণ্ড দেখে সে সমস্ত ব্যাপারটাই বুঝে গেছে মুহূর্তেই, যে আসলে তারানাথ কে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছে। তারানাথ বলল, আমি তোমায় প্রাণে মারব না। এই যক্ষিণীকে আমি মুক্তি দিয়ে দেব অথবা বিনষ্ট করে দেব উপযুক্ত ক্রিয়া করে, যদি তুমি পুলিশের কাছে সমস্তটা স্বীকার করো। আমার বন্ধুটি যে মিথ্যে ষড়যন্ত্রে জড়িয়ে গেছে তার প্রতিকার একমাত্র তোমার দ্বারাই সম্ভব। সাধকের চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তেই। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, বেশ, আমি নিজে আমার ভুল সব স্বীকার করে নিচ্ছি। তবে কাজটা আপনি ভালো করলেন না বাবাজি। একজন কাপালিকের সংকল্প ছিন্ন করলেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। প্রাণে যখন মরছি না, আর সকলের চোখে যদুনাথের মৃত্যু যেহেতু আত্মহত্যা, সেহেতু প্রমাণ আমাকে নিয়েও বিশেষ কিছু করতে পারবে না পুলিশ। ফিরে তো আমি আসবই, আজ হোক কিংবা কয়েক বছর পরে। তখন আপনার সঙ্গে দেখা হবে আবার। আমিও চাই দেখা আবার আমার সঙ্গে তোমার হোক। তখন লড়াইটা সামনাসামনি করো, এভাবে আড়াল থেকে নয়। কিশোরী, বিভূতি, ওকে ধরে নিয়ে যাও। ঘাটের ওপরে মন্দিরের কাছে পুলিশের লোকজন আছে, সেখানে গিয়ে একটু আলাপ জমিয়ে এসো। অশ্বিনী, তুমিও গিয়ে সবটা বলো। হাজার হোক সন্দেহটা যেহেতু তোমার ওপরেই। যাও তোমরা, আমি একটু এখানে বসি। সেদিন আরো এক রোমহর্ষক বিভীষিকার জবনিকা পতন করল তারানাথ চক্রবর্তী। অশ্বিনীর কাছে পুলিশি কর্মকর্তারা ক্ষমা চেয়েছিল অনেকবার। আসলেই আমাদের এই সর্বশান্ত লেখক বন্ধুটিকে কেউ যদি খুনি বলে দাবি করে, সেটা কি কখনো মেনে নেওয়া যায়? সারাদিন বেনারসের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বাবা বিশ্বনাথের দর্শন সেরে সন্ধ্যাবেলায় আমরা আবার ফিরে এলাম মণিকর্ণিকার ঘাটে। সকলে কয়েক পয়সার বাদাম কিনে নিয়ে ঘাটের সিঁড়ির উপরে বসলাম। কিশোরী এক খোলা বাদাম মুখে দিয়ে প্রশ্ন করল, ওটা ঠাকুরমশাই, এই যে সাধুজি বলল ফিরে এসে আপনাকে দেখে নেবে, যদি সত্যি তাই হয় তাহলে কি করবেন? সম্মুখে তখন শুরু হয়েছে পবিত্র গঙ্গা আরতি। আমরা প্রত্যেকেই তারানাথের চোখের দিকে তাকিয়ে রয়েছি। সে পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে জবাব দিল, আসুক না, যদি তার ফিরে এসে আমার কোনো ক্ষতি করবার হয়। আর কিছু না হোক, তোমরা তো একটা নতুন গল্প পাবে।